স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছে রিফাত তাসনুফা। যুদ্ধ কৌশল ও দক্ষতার প্রশংসা করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে সবসময় প্রস্তুত থাকার নির্দেশ দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রবিবার দুপুরে রাজবাড়ীতে সেনাবাহিনীর শীতকালীন মহড়া শেষে দেয়া বক্তব্যে এই নির্দেশ দেন তিনি। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে নিয়মিত প্রশিক্ষণ চালিয়ে যাওয়ারও আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এর আগে দুপুর 12:30টার দিকে প্রধান উপদেষ্টাকে বহনকারী হেলিকপ্টারটি কালুখালীর মিলিটারি ট্রেনিং এরিয়ার 4 খাপুরাইট হেলিপ্যাডে অবতরণ করেন। মহড়ার উপস্থিতি ছিল 3 বাহিনীর প্রধান। ভবিষ্যতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা আরো আধুনিকায়নের জন্য আমরা কাজ করে যাব। প্রশিক্ষণে সর্বোত্তম কল্যাণ এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আভিযানিক দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ সর্বদা প্রস্তুত থাকবে। সৌদি তেল কোম্পানি আরামকোর মতো দক্ষিণ কোরিয়ার স্যামসাংকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দিয়েছিল বিগত সরকার, যা ছিল ভুল নীতি। এমন কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌদি আরবের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বিষয়ে সেমিনারে একথা বলেন তিনি। অনুষ্ঠানে সৌদি রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ যে সংস্কার করতে চাইছে সৌদি আরব তার পাশে আছে। সৌদি আরবের সাথে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্কের বিভিন্ন দিক খতিয়ে দেখতে সেমিনারের আয়োজন। অতিথি পররাষ্ট্র উপদেষ্টা, অর্থ উপদেষ্টা ও ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত। অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, কিছু ভালো কাজ করে ফুটপ্রিন্ট রেখে যেতে চায় বর্তমান সরকার। সমালোচনা করেন বিগত সরকারের ভুল নীতিরও। আর আমাদের দেশে স্যামসাংকে এয়ারপোর্ট থেকে তাড়িয়ে দিলেন। So these are the policies, and in fact, I sometimes, because I was at one time the governor of the central bank, there are a lot of wrong policies taken over the past. I'm not blaming only the other corruption, other things, the wrong policies, and that's what we are now seeing. অতীত তুলে এনে সৌদি রাষ্ট্রদূত বলেন, অনেক বড় প্রকল্প প্রধানমন্ত্রীর অফিস থেকে সুনির্দিষ্ট মন্ত্রণালয়ে গেলে আটকে যেত। আরামকো কয়েকবার বাংলাদেশে বিনিয়োগের চেষ্টা করলেও তাকে স্বাগত জানানো হয়নি। বাংলাদেশে কিছু মানুষ ব্যক্তির স্বার্থে বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করে। এই সংকট কাটাতে বাংলাদেশে বিনিয়োগ বাড়াবে সৌদি আরব। দুদেশের মধ্যকার সম্পর্ক শুধু জনশক্তি রপ্তানিতে সীমাবদ্ধ থাকতে পারে না। পররাষ্ট্র উপদেষ্টা ও সচিব ভবিষ্যতে সৌদি আরবের সাথে সম্পর্ক আরও সুসংহত করার কথা বলেন। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে। তার আগে আজ রাতে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করবেন তিনি। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন ডিবিসি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছে। তিনি বলেন, রাত 8টায় রাজধানী গুলশানে খালেদা জিয়ার বাসভবনে এই বৈঠক হবে। এতে দলের চেয়ারপারসনের বিদেশ যাত্রার দিনক্ষণ সহ সার্বিক বিষয়গুলো চূড়ান্ত হবে। এর পাশাপাশি সিনিয়র নেতারাও তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। প্রায় 2 মাস লন্ডনে অবস্থান করবেন বেগম খালেদা জিয়া। লন্ডন থেকে দেশে ফেরার পথে তিনি সৌদি আরবে ওমরাহ পালন করতে পারেন। ভোটারদের বঞ্চনা ঘোচাতে চায় বর্তমান নির্বাচন কমিশন। অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ তারা। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ কর্মসূচিতে এসব কথা জানান প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। দেশে বর্তমান ভোটার 12,36 লাখেরও বেশি, যার মধ্যে 2রা জানুয়ারি যুক্ত হয়েছে 18 লাখের বেশি নতুন ভোটার। এর মধ্যে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে 20 জানুয়ারি থেকে। সেই লক্ষ্যেই শুরু হলো তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ। এই মুহূর্তে মানুষের মাঝে নতুনভাবে একটা রিনিউড প্রত্যাশা তৈরি হয়েছে। তারা সবাই ভোট দিতে চান। আমরা একটা সুষ্ঠু নির্বাচন অবশ্যই করতে পারবো, জাতিকে উপহার দিতে পারবো। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে এই কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন প্রধান নির্বাচন কমিশন। তিনি বলেন, এতদিন জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল, তা ঘোচাতে চাই বর্তমান কমিশন। 18 কোটি মানুষ যে বঞ্চিত, এই তাদের এই বঞ্চনার দুঃখ তারা বলার জন্য আছে, আমরা আছি। তা আমরা দায়িত্ব নিয়েছি ইনশাল্লাহ তাদের বঞ্চনা যাতে আমরা ঘোচাতে পারি। তারা যে বঞ্চিত হয়েছে এতদিন, সেটা সেই ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, সেটা আমরা ঘোচাতে চাই।
তাদের এই বঞ্চনার যে কষ্ট সেটা আমরা দূর করতে চাই। তিনি বলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ নির্বাচনী আইনের পরিবর্তন দরকার হতে পারে। কারণ আমাদের এখানের জন্য একটা রিফর্মস কমিশন হয়েছে ইলেকট্রাল প্রসেস রিফর্মের জন্য, তারা কি সুপারিশ দেন আমরা জানি না। তো আমরা ধারণা করছি ওনারা যা সুপারিশ দেবেন তাতেও আমাদের বিধিবিধান আইন কানুনে একটা পরিবর্তন আনতে হবে। কাজের ক্ষেত্রে সকলেরই সহযোগিতা চান প্রধান নির্বাচন কমিশনার। মোহাম্মদ আল হাসিব, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গে থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। 10 দিন পর খুলে দেয়া হয়েছে সচিবালয়ে আগুনে ক্ষতিগ্রস্ত 7 নম্বর ভবনটি। তবে 9 তলা ভবনে পুড়ে যাওয়া 4টি তলা ছাড়া বাকি 5 তলায় অফিস শুরু করেছেন কর্মকর্তা কর্মচারীরা। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব জানান, নথিপত্র ও আসবাবপত্র ক্ষতি নিরূপণে 2টি কমিটি কাজ করছে। তবে যে পরিমাণ ক্ষতি হয়েছে সেটি নিরূপণে সময় লাগবে বলে জানান তিনি। এদিকে আজ থেকে ভবনটিতে সবাই প্রবেশ করতে পারছেন, তবে 6ষ্ঠ তলা থেকে গণপূর্ত বিভাগের কর্মকর্তারা ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বন্ধ আছে লিফট, সরবরাহ বন্ধ রয়েছে, তবে রয়েছে বিদ্যুৎ সরবরাহ। এদিকে 6 থেকে 9 তলা পর্যন্ত 4টি ফ্লোরের সিঁড়ি একেবারেই ধসে গেছে, কোথাও কোথাও খসে পড়েছে দেয়াল। 4টি তলায় মেঝে জুড়ে এখন শুধুই ধ্বংসস্তূপ। ক্ষতিগ্রস্ত ফ্লোরগুলোর কলাপসিবল গেট তালা দেওয়া হয়েছে। আপাতত আমরা আমাদের পঞ্চম তলার এই ফ্লোর কার্যক্রম চালিয়ে যাব। ক্ষতি কি হয়েছে সেই বিষয়টি যতক্ষণে আমাদের এই কমিটি ওখানে ঢুকতে পারবে, এখনও আসলে ওখানে ঢোকা যাচ্ছে না। তারা ঢুকে তাদের এই কমিটি যখন এই রিপোর্টটা দিবে এবং এটা অ্যাসেস করবে, তখনই আমরা বলতে পারবো আসলে শ্রম মন্ত্রণালয়ের কতটুকু ক্ষতি হয়েছে। ওখানে বিস্ফোরক বিশেষজ্ঞ যেমন আছেন, ইলেকট্রিক বিশেষজ্ঞ যারা আমাদের ইএমইর লোকজন সবাই আছেন, এবং তারাই আসলে ভালো বলতে পারবে মূল কারণটা কি। সার্ভারের ত্রুটি থাকায় 1 ঘন্টার বেশি লেনদেন বন্ধ ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জে। এই অবস্থায় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC বলছে, ডিএসইর আইটি ব্যবস্থার অডিট হওয়া দরকার। BSEC মুখপাত্র ডিবিসি নিউজকে জানান, বরাবর সার্ভার বন্ধ থাকায় বাজারে বিনিয়োগকারীদের মধ্যে নেতিবাচক বার্তা যায় সক্ষমতা নিয়ে। তাই পুরো আইটি ব্যবস্থার ত্রুটিগুলো ধরতে অডিট হওয়া দরকার। এর আগেও কয়েকবার সার্ভারের ত্রুটির কারণে কয়েক ঘন্টা লেনদেন বন্ধ ছিল ডিএসইর। টেকনোলজিতে তো হাত নাই, হইতেই পারে, তবে এই ব্যাপারে আরও কেয়ারফুল হইতে হবে। এবং আমরা মনে করি যে ডিএসইর সিস্টেমে রেগুলার বেসিসে আপনি আইটি অডিট হওয়া দরকার, এবং সেখানে যে এই ধরনের ভবিষ্যতে এই ধরনের অবস্থা যেন সৃষ্টি না হয়, এতে করে একটা ব্যাড মেসেজ যায় মার্কেটে যে আইটি সক্ষমতা নিয়ে। চাকরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন অব্যাহতি পাওয়া শতাধিক সাব ইন্সপেক্টর। একতরফা অভিযোগে চাকরি হারানোরা অভিযোগ করছেন তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয়েছে, তাই দ্রুততম সময়ে চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি করেন তারা। 5 আগস্ট পরবর্তী সময়ে কয়েক দফায় শৃঙ্খলা ভঙ্গের দায়ে অব্যাহতি দেওয়া হয় রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত 40তম SI ক্যাডেট ব্যাচের 321 প্রশিক্ষণার্থীকে। চাকরিতে যোগদানের মাত্র 1 মাস আগেও অব্যাহতি দেওয়া হয় অনেককেই। এর পরিপ্রেক্ষিতে রবিবার চাকরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয়ের 4 নম্বর গেটে অবস্থান কর্মসূচিতে অংশ নেন অব্যাহতিপ্রাপ্ত সাব ইন্সপেক্টররা। অন্যায়ভাবে শৃঙ্খলা ভঙ্গের দায় এনে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এমন দাবি আন্দোলনকারীদের। যে নাস্তা দেওয়া হয় পাসিং প্যাড বিরোধীতে, সেই নাস্তাতে আমাদের ছিল হচ্ছে ছোলামুড়ি। সে আমাদের বিরুদ্ধে অভিযোগ, আমরা সেই আমাদের জন্য যে বরাদ্দ করা নাস্তা ছিল, আমরা সেই নাস্তা না খেয়ে আমরা মাঠে হইচই করেছি, বিশৃঙ্খলা করেছি। আমরা এটাও বলেছি সিসি ক্যামেরা ফুটেজ চেক করেন, কিন্তু আসলে তারা আমাদের মিথ্যা একটা নাটক সাজিয়ে আমাদের বের করে দেওয়া হয়েছে এবং আমাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। বাড়িতে পাঠিয়ে যে যার থানার মতন তারা অবৈধ লেটার আমাদের দিয়ে দিয়েছেন। অলমোস্ট হচ্ছে 500 জনের মতো পাসিং আউট প্যারেডে মিলিত হয়েছিলাম, সেখানে আমাদেরকে 252 জনকে একই অভিযোগে কেন 252 জনকে ডিসচার্জ করা হলো। দ্রুততম সময়ে চাকরিতে পুনর্বহাল করে তাদের পোস্টিং দেওয়ার দাবিও জানান বিক্ষোভকারীরা। সারদা একাডেমির ইতিহাসে এরকম প্রশিক্ষণ শেষে এরকম ক্যাডেটদেরকে অব্যাহতি দেওয়ার ইতিহাস একদম বিরল। এরকম কোনো ঘটনা 112 বছর ইতিহাস আর হয় না। আমাদের অবস্থান যে আমাদেরকে পুনর্বহাল করতে হবে চাকরিতে, যতক্ষণ পর্যন্ত পুনর্বহাল করা হবে না ততক্ষণ আমাদের এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। তাদের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের সুষ্ঠু বিচারের দাবিও জানান অব্যাহতিপ্রাপ্ত সাব ইন্সপেক্টররা। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে নিচ্ছে আরও একটি বিরতির, সঙ্গে থাকুন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা চাঁদাবাজির 4টি মামলা বাতিল করে হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল খারিজ করে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। আইনজীবীরা জানান, চাঁদাবাজির অভিযোগ আনলেও এর কোনো প্রমাণ মেলেনি। হয়রানি করতেই এসব মামলায় তারেক রহমানকে রিমান্ডে নিয়ে অমানবিক নির্যাতন করা হয়। 2007 সালে বিভিন্ন ব্যক্তি বাদী হয়ে গুলশান, কাফরুল, শাহবাগ ও ধানমন্ডি থানায় চাঁদাবাজির অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে মামলা করে। একটি মামলার ভিত্তিতে গ্রেপ্তার করা হয় তারেক রহমানকে। এরপর একে একে অন্য মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে। তবে এতদিন এসব মামলার কোনো খবর না থাকলেও 5ই আগস্ট পরিবর্তিত পরিস্থিতিতে পাল্টে যায় দৃশ্যপট। 23শে অক্টোবর তারেক রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া চাঁদাবাজির 4 মামলা বাতিল করে দেয় হাইকোর্ট। পরে এ রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। রবিবার শুনানির শুরুতে রাষ্ট্রপক্ষ জানায়, তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আনা হলেও অর্থ লেনদেনের কোনো প্রমাণ মেলেনি। আর তারেক রহমানের আইনজীবী সর্বোচ্চ আদালতকে জানান, এই মামলায় গ্রেপ্তার করে তারেক রহমানের উপর অমানসিক নির্যাতন চালানো হয়। পরে আপিল বিভাগ 4টি মামলায় বাতিল করে দেন। তারেক রহমান সাহেবকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এবং রাজনৈতিকভাবে বিএনপিকে বিতর্কিত করার জন্য প্রধান নেতাকে বিভিন্ন ধরনের মিথ্যা মামলার মামলায় দায়ের করা হয়েছিল। এই মামলার কোনো ভিত্তি ছিল না। এই চাঁদাবাজির মামলা এবং 3-4 মাস আগের ডেট ছিল, সেই এফআইআর এর তার নামও ছিল না। পরবর্তীতে তাকে ইনক্লুড করার জন্য এই মামলাগুলো দেওয়া হয়েছিল। তবে কি এই আদেশের ফলে তারেক রহমানের দেশে আসার পথ খুলল? এমন প্রশ্নে তার আইনজীবী জানান, তারেক রহমানের দেশে ফেরা মামলার উপর নির্ভর করছে না। তার বিরুদ্ধে আরও 18 থেকে 19টি মামলা বিচারাধীন। উনি কেন দেশে আসছেন না? দেখুন, বাংলাদেশের রাজনীতিতে উনি একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। ওনার দেশে আসার বিষয়টা উনি প্রয়োজনীয় পদক্ষেপ যথাসময়ে নেবেন। জামিন নিয়ে 2008 সাল থেকে যুক্তরাজ্যের লন্ডনে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। সংবাদ এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন।